দিয়ে রাখলেন শেষ পর্যন্ত ফুরফুরা শরীফের ইফতারে আপনাকে দেখা যায়। কারণ দেখুন, মুখ্যমন্ত্রী গতকাল ফুরফুরা শরীফে পিসা পিজাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে। আমাদের বাড়িতে এসেছিল, আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিল। এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম যে 4টে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ তথা আমার বড় ভাইজান পিজাদা আব্বাস সিদ্দিকী আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন, বিরতি থাকতে বললেন। ফলে আমি সেখানে না গিয়ে অব্যাহতি নিলাম। সৌজন্যতা কি কোথাও চির খেলে? অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই, সবসময় আগে রাখার চেষ্টা করি। ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম, সৌজন্য বিনিময় করলাম। এটা সবসময় আমি করি। কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে, কিছু জায়গাতে পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না। আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিজারা সংখ্যায় হেভি সংখ্যায় ছিল, ফলে আমি একা না থাকলেও, আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি যে চর্চিত বিধায়কের কথা বলছেন, সেই বিধায়ককে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসেছিল, কিন্তু তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে? মানে বারবার শোকজ করা হবে, সতর্ক করা হবে? দেখুন, তৃণমূল কংগ্রেস তার পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে কি করবে তাতে তো আমি তাকে জ্ঞান দিতে পারি না। তাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা মনে করে যে শৃঙ্খলার কতটা মধ্যে থাকছে, কতটা বহির্ভূত হচ্ছে তার ভিত্তিতে করবে। কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি আরাবুল ইসলাম সাহেব, যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন, দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল, কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল, তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল। তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করবো না। দেখুন, আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপি এক কথা বলবে, সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে। এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না, বিজেপি আর তৃণমূলী রাজনীতি দল আছে 2026-এ, এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয় বা এদের দুজন ছাড়া আর কেউ নাই, বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে যায় যাতে মানুষ সে কৌশলে এই বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে। সেই কারণেই কি নওশাদ সিদ্দিকী আজকে মেনশনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কিছু কথা বললেন? দেখুন, আজকে মেনশনের আগে একজন মোশন ছিল, সেটাকে কেন্দ্র করে অনেক হইহুল্লোড় হয়েছে, অনেক শাসক দলের পক্ষ থেকে অনেক কথা বলেছে। আমিও কিছু কথা বললাম যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করতে হবে তাদেরকে। অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক ভায়োলেন্সের খবর আসছে, দুটো জনগোষ্ঠীর সাথে হচ্ছে এ ধরনের খবর আসছে, বা অনেক ফেক খবর আসছে। সত্যতা যাচাইয়ের জন্য, কে বা কারা দোষ সেগুলো যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম যায়, সেই টিমের মধ্যে বিরোধী দলের বিধায়কদের রাখারও আমি অনুরোধ করেছি। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। অ্যাকচুয়াল হচ্ছেটা কি বা হয়েছেটা কি? কারণ এই হাউসের মধ্যে অভিযোগ নিয়ে এসেছিল যেটা কি বেলডাঙ্গা যে ইনসিডেন্ট ঘটেছিল, সেই ইনসিডেন্টে 80-র অধিক নাকি মন্দির ভাঙা হয়েছে। আমি সেই প্রসঙ্গ আজকে উত্থাপন করেছি, যদি 80-র অধিক মন্দির ভেঙে থাকে তাহলে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে। কারণ কেউ মন্দিরে আক্রমণ করবে, কেউ মসজিদে আক্রমণ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন একথা বলেছিল যে 80-র অধিক মন্দির ভাঙচুর হয়েছে, তখন শাসক দলের পক্ষ থেকে এটার কেউ প্রোটেস্ট করেনি। আমি আরটিআই করেছিলাম, কিন্তু আরটিআই আমাকে যথাযথ উত্তর দেয়নি, আমার সন্তোষজনক আমাকে উত্তরও দেয়নি। আমার স্পেসিফিক কোশ্চেন ছিল যে কটা ধর্মস্থান আক্রান্ত হয়েছে এবং কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট কি, তাও দেয়নি। তাই আজকে এখানে বললাম, যদি এই ধরনের কথা বলে কেউ বাজার গরম করে বাইরে বেরিয়ে এটাকে আটকাতে গেলে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। দেখুন,
দেখুন, কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ, শুধু বিজ্ঞাপন হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়ে এটাকে উন্নয়ন হিসাবে চালানোর অপচেষ্টা চালাচ্ছে। এটা থেকে যখন সাধারণ মানুষ এটাকে না কোশ্চেন করতে পারে, ওই জন্য হিন্দু মুসলমান ধর্ম রাজনীতি সামনে নিয়ে চলে আসছে। কেন্দ্র সরকার দেখুন না, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, ডলার আর টাকা সমান 1 হয়ে যাবে বলেছিল, জিডিপি বেড়ে যাবে বলেছিল, যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই ব্যর্থ হয়েছে। ফলে এখন কি করছে, সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে। কোথায় আওরঙ্গজেব রহমতুল্লাহের মাজারের আক্রমণ করবে, সেই কিভাবে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে। মসজিদের নিচে কোথায় মন্দির খুঁজতে অপচেষ্টা চালাচ্ছে। আর আমাদের রাজ্যে দেখুন, যে কটা কথা বলেছিল যে ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব, সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব, 6 মাসে শিল্প করে দেবো, সব কটাতে ব্যর্থ হয়েছে। ফলে এই ব্যর্থতা ঢাকার জন্য এও হিন্দু মুসলমানের পলিটিক্স করছে। হ্যাঁ, কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের জিডিপি বেড়ে যাবে এটা দেশের। কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের ওই যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তাদের টাকা ফিরে চলে আসবে। কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে তাসলিমা নাসরিনকে আপনার কি বলে বছরে 2 কোটি চাকরি দেওয়া হয়ে যাবে। তাসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। আরে এত যখন বলছে, শ্রমিক বাবুকে বলবো পার্লামেন্টে আওয়াজ তুলুন তাসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়ার, দেখি এই আওয়াজটা কেমন তুলতে পারে। শুধুমাত্র তাসলিমা নাসরিনকে সামনে রেখে এখানে হিন্দু মুসলিমের বাইনারি করার অপচেষ্টা চলাবে, সেই জন্য উত্থাপন করেছে। তাসলিমা নাসরিন দিল্লিতে আছে, কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে বাংলার কি লাভ হবে, দেশের কি লাভ হবে? প্রশ্ন এতদিন আছে কিভাবে? তিনিও খুশি হয়েছেন, তিনিও চাইছেন যে কলকাতায় মাঝে মাঝে আসুন। তিনি তো খুশি হবেন, তাকে যিনি সেন্টার দিয়ে রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, তার হয়ে ক্যাম্পেইন না করে দিলে আর কতদিন আগলে রাখবে? মহাসিদ্ধি গতকাল বললেন যে দীঘায় যেমনভাবে মন্দিরের জন্য রাজ্য সরকার টাকা খরচ করছে, ঠিক তেমনভাবেই দীঘাতে মসজিদ আপনারাও কি চাইছেন? দেখুন, সিদ্দিকী চারাজান যে কথা বলেছেন একজন ধর্মগুরু হিসাবে, ভিন্ন ধর্ম সম্প্রদায়েরও মনে কথা বলেছেন। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ওখানে যায়, একটা